নমস্কার, সুপ্রভাত। এক ফোনে বাংলা আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। কলকাতাকে নিশানা করে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর হুঙ্কার, আর এই নিয়ে নদিয়ার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সুর সপ্তমে নিশানা করলেন নরেন্দ্র মোদীকে। পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার যখন বলে কলকাতাকে টার্গেট করব, কলকাতাকে অ্যাটাক করব, সেই কথাটা নরেন্দ্র মোদী কেন বাংলায় এসে কালকে বললেন না যে উইল টেক স্ট্রং অ্যাকশন? চুপ করে বসেছিলেন। তার কারণ ব্লুপ্রিন্ট রেডি, আর একটা পহেলগাঁও ইলেকশনের আগে লোক দেখানো। নেতাদের গরম গরম ভাষণ, ভোটের বাংলা এমনিতেই ফুটছে, তার উপরে আসরে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। গত শনিবার খ্বাজা আসিফের হুঙ্কার, তার নিশানায় কলকাতা। तो अपने बंदों से या उनकी कैद में जो पाकिस्तानी हैं उनको कहीं वहाँ पे अपनी आवाम जो है उनको जूतियाँ मार गई है, और ये सारी क़यामत जो है उनको जूतियाँ पड़ती रही है। जिस तरह उनकी ये कहा, अगर उन्होंने कुछ इस किस्म का ड्रामा करने की कोशिश की तो इंशाल्लाह ताला कलकत्ते तक कुछ आ गया। এ নিয়ে সোমবার নদিয়ার নাকাশিপাড়ার সভা থেকে সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। নিশানা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। কেন আপনি পাকিস্তানের বিরুদ্ধে স্টেপ নিলেন না? ডিফেন্স মিনিস্টারকে দিয়ে কে বলিয়েছে কথা? তদন্ত চাই, কারা বলিয়েছে? আপনি কেন তাদের বিরুদ্ধে অ্যাকশন নেননি? কলকাতাকে যদি টার্গেট করার কথা কেউ বলে, আমরা অ্যাজ এ ইন্ডিয়ান সিটিজেন আমরা মানবো না। আপনি বাংলাকে টার্গেট করতে পারেন, আর পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার যখন বাংলাকে টার্গেট করবে বলে তখন আপনি চুপ করে বসে থাকেন, মুখে প্লাস্টার লাগিয়ে বসে থাকেন। লজ্জা করে না? আগে পদত্যাগ করুন। গত বুধবার মালদায় তুলকালাম হয়, 7 বিচারককে ঘন্টার পর ঘন্টা ঘেরাও করা হয়, ভাঙচুর করা হয় তাদের গাড়ি। এ নিয়ে রবিবার কোচবিহারের সভা থেকে তৃণমূলকে নিশানা করেন নরেন্দ্র মোদী। দাবি করেন এ রাজ্যে নির্মম সরকারের মহা জঙ্গল রাজ চলছে বলেই মালদার মতো ঘটনা ঘটেছে। সোমবার নাকাশিপাড়ার সভা থেকে এই ইস্যুতে সুর চড়ান মমতা। মোতাবাড়ির ঘটনা আমরা কেউ সাপোর্ট করিনি। প্রধানমন্ত্রী, আপনি কোথায় ছিলেন? লজ্জা করে না? মিম নামক একটা সাম্প্রদায়িক শক্তিকে নিয়ে আপনি বিহারে লড়াই করেছিলেন, এখানেও করেছেন। আমরা কোনো অ্যাটাককে সাপোর্ট করি না। দোষীদের অ্যারেস্ট না করে আপনারা নির্দোষীদের অ্যারেস্ট করছেন, আর যে দোষ করলো তাকে অ্যারেস্ট করতে গিয়ে সুপ্রতিম সরকার, তার 2টো স্প্যাস্টিক ছেলে আছে, তাকে আপনারা তামিলনাড়ুতে পাঠিয়ে দিলেন। লজ্জা করে না? রবিবার কোচবিহারের সভা থেকে অনুপ্রবেশ ইস্যুতেও সরব হন মোদী। অনুপ্রবেশের জন্য নিশানা করেন তৃণমূলকে। এদিন নাকাশিপাড়ার সভা থেকে এ নিয়েও সুর চড়ান মমতা। বিএসএফ বর্ডার আপনার হাতে, আপনার হোম মিনিস্টারের দায়িত্ব। সিআইএসএফ আপনার হাতে, সিআরপিএফ আপনার হাতে, আইটিবিটি আপনার হাতে, প্লেন আপনার হাতে, ট্রেন আপনার হাতে। তাহলে যদি কোনো খুশবইটিয়া কোথাও ঢুকে থাকে, তার জমিদারি তো আপনার। আপনি আগে পদত্যাগ করুন, তারপরে খুশবইটিয়ার কথা বলুন। বাংলায় কথা বললে খুশবইটিয়া রোহিঙ্গা, আর আপনি ভোট চাহেঙ্গা। রাজস্থানে অত্যাচার, বাংলায় কথা বললে উত্তরপ্রদেশে অত্যাচার, আদিবাসীদের উপর অত্যাচার। জিজ্ঞেস করুন মতুয়া ভাই বোনদের, বাগদায় কত হিন্দু ভোট কেটেছে। জিজ্ঞেস করুন মতুয়া ভাই বোনদের, বনগায় কত হিন্দু ভোট কেটেছে। জিজ্ঞেস করুন বিজেপিকে, যে কুচবিহারে দাঁড়িয়ে অনুপ্রবেশকারীদের কথা বললেন, রাজবংশীদের কত ভোট কেটেছেন, কত এনআরসির নোটিশ দিয়েছেন, যারা আজীবন এই বাংলায় আছে। আজকে আমি শুনলাম 200 গাড়ি করে অযোধ্যা দিয়ে উত্তরপ্রদেশ থেকে সিআরপিএফ নিয়ে আসছে আপনাদের উপর হামলা করার জন্য। কেউ ভয় পাবেন না। এটা 15 দিনের ছলনা, 15 দিনের খেলা, 25 দিনের খেলা। তারপরে বুঝবে খেলার নাম বাপাজি। নিউজ 18 বাংলা। বিজেপির প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান, আর সেখানেই নরেন্দ্র মোদীর ভাষণে বাংলার কথা। তার দাবি, বাংলায় অশান্তিকে পলিটিক্যাল কালচার বানিয়ে ফেলা হয়েছে। हमने बंगाल और केरलम जैसे राज्यों में देखा है, वहां किस तरह हिंसा को पॉलिटिकल कल्चर बना दिया गया है। রাজ্যে ভোট ঘোষণার পর রবিবার প্রথমবার বাংলায় আসেন নরেন্দ্র মোদী। সভা করেন কোচবিহারে, সেখান থেকে বারবার নিশানা করেন তৃণমূল সরকারকে। সোমবার বিজেপির প্রতিষ্ঠা দিবসের ভাষণেও মোদীর মুখে বাংলা। हमने बंगाल और केरलम जैसे राज्यों में देखा है,
वहां किस तरह हिंसा को पॉलिटिकल कल्चर बना दिया गया है। लेकिन भाजपा कार्यकर्ता ऐसे हालातों में भी डिगा नहीं, डरा नहीं। आज भी भाजपा का कार्यकर्ता देश सेवा के भाव के साथ निरंतर काम कर रहा है। हमसे पहले देश ने परिवारवादी, वंशवादी राजनीति का बोलबाला देखा था और आज भी अलग अलग कोने में वो खेल चल ही रहा है। हमारे गवर्नेंस मॉडल में, पॉलिसी में स्थिरता थी, सरकार में स्थिरता थी। आज भाजपा की पहचान के साथ ये बात जुड़ गई है कि जो वो कहती हैं वो जरूर करती हैं। বাংলায় ভোটের হাওয়া গরম। তৃণমূল থেকে বিজেপি কেউ 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। তার মধ্যেই রবিবার কোচবিহারে সভা করেন নরেন্দ্র মোদী। মালদায় অশান্তির ঘটনা নিয়ে সুর চড়ান। ये निर्मम सरकार अपने आगे किसी संवैधानिक संस्था को कुछ भी नहीं समझती। पूरे देश ने देखा है कैसे मालदा में न्यायिक अधिकारियों को बंधक बनाकर रखा गया। ये कैसी सरकार है, ये कैसी व्यवस्था है जहां जज और संविधान की प्रक्रिया भी सुरक्षित नहीं है। तो बंगाल की आम जनता की सुरक्षा की उम्मीद इन लोगों से कैसे की जाए। मालदा में जो हुआ वो केवल टीएमसी की उद्दंडता ही नहीं थी, ये इस निर्मम सरकार का प्रायोजित महाजंगल राज है। और अब तो हालात इतने खराब हो चुके हैं कि देश की सर्वोच्च अदालत सुप्रीम कोर्ट को भी दखल देना पड़ रहा है। हर कोई देख रहा है कि टीएमसी बंगाल में कानून व्यवस्था का जनाजा निकालने पर तुली है। यहां निर्मम सरकार में खुलेआम धमकी दी रही है। एक खास मजहब के लोग बंगाल में हिंदुओं का रहना मुश्किल कर देंगे। बंगाल में टीएमसी सरकार घुसपैठियों के बचाव में लगी है। इसलिए ये तृणमूल वाले एसआईआर का विरोध कर रहे हैं ताकि घुसपैठियों की पहचान न हो सके। उल्टा टीएमसी सीएए को रद्द करने की धमकी दे रही है। यानी जिन शरणार्थी हिंदुओं को नागरिकता मिली है ये उनकी नागरिकता छीनेंगे और वो नागरिकता ये किसको देंगे? अवैध घुसपैठियों को। इन घुसपैठियों को टीएमसी अपना वोट बैंक मानती है। 5ই এপ্রিল কোচবিহারে সভা করেছেন। এবার পরপর দুদিন পশ্চিমবঙ্গে মোদীর কর্মসূচি। 11ই এপ্রিল কাটোয়া, জঙ্গিপুর এবং বালুরঘাটে সভা। 12ই এপ্রিল শিলিগুড়িতে নরেন্দ্র মোদীর রোড শো। এছাড়াও 9ই এপ্রিল সিউড়ি সহ একাধিক জায়গায় সভা করতে পারেন নরেন্দ্র মোদী। নিউজ 18 বাংলা। বীরভূমের সিউড়িতে প্রধানমন্ত্রীর সভার স্থান বদল। 9ই এপ্রিল সিউড়িতে সভা নরেন্দ্র মোদীর। ইরিগেশন কলোনির মাঠের বদলে চাঁদমারি মাঠে সভা। পুলিশ লাইনের মাঠে নামবে প্রধানমন্ত্রীর কপ্টার। আর 2 কিলোমিটার দূরে ইরিগেশন কলোনির মাঠ। নিরাপত্তার কারণেই সড়কপথে যাত্রা নয়। স্থান বদলে পুলিশ লাইনে লাগোয়া চাঁদমারি মাঠেই হবে সভা। এটা ইরিগেশন কলোনি মাঠে হওয়ার কারণ কথা ছিল, তো সুরক্ষার কারণেই মাঠটা চাঁদমারি মাঠ পুলিশ লাইনের পাশেই। ওই মাঠে দেশের যশস্বী প্রধানমন্ত্রী যে সময়ে আসার কথা ছিল, যে দিনের আসার কথা ছিল, আগামী 9 তারিখ বীরভূমের বুকে বীরভূমের সমস্ত বিধানসভার প্রার্থীদের সমর্থনে প্রধানমন্ত্রীজি তার মূল্যবান বক্তব্য রাখেন। শুভেন্দুর টার্গেট 177, 21-এ 77, 26-এ 177, 77 পারের চ্যালেঞ্জ। আর ভবানীপুরেও জেতার চ্যালেঞ্জ শুভেন্দুর। এবারে ভারতীয় জনতা পার্টির সরকার হচ্ছে 2177, এবারে 177 পার। নন্দীগ্রামেও হারিয়েছি, এবারে আর পাল্টা কটাক্ষ তৃণমূলের।
এই প্রথম দেখলাম গতবার 200 পাবে বলেছিল, আজকেবার 200 পার, এবার বলছে 177, আবার অমিত শাহ 170 বলে দিয়েছে। মানে এরা নিজেরাও জানে যে এরা ক্লাসের ফেলতুরাম ছাত্র, তাই নিজেরাই নিজেদের বেঞ্চমার্ক কমিয়ে আনছে। তো 200 টার্গেট করে যারা 77 পেয়েছিল, তাহলে 177 টার্গেট করে তারা 65 পাবে অঙ্কের নিয়মে। তাহলে এরা নিজেরাও জানে 50-এর বেশি আসনে জিততে গেলে ওদের হাল খারাপ হয়ে যাবে। সেখানে ভবানীপুর যেটা দেখুন স্বপ্ন দেখতে তো কারোর কোনো সমস্যা নেই। মালদায় অশান্তির ঘটনায় কমিশন নিযুক্ত মুখ্য সচিবকে তীব্র ভৎসনা সুপ্রিম কোর্টের। প্রধান বিচারপতির প্রশ্ন, মুখ্য সচিব আপনার কি এমন সমস্যা যে প্রধান বিচারপতির ফোনও ধরেন না? এদিনই শীর্ষ আদালতে তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দেয় এনআইএ। বুধবার মালদায় অশান্তি, 7 বিচারককে ঘন্টার পর ঘন্টা ঘেরাও, তাদের গাড়ি ভাঙচুর। এ নিয়ে বৃহস্পতিবারই কড়া মন্তব্য করে সুপ্রিম কোর্ট। সোমবার ভৎসনা, পশ্চিমবঙ্গের মুখ্য সচিবকে তীব্র ভৎসনা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের। মুখ্য সচিবের থেকে তিনি জানতে চান, আপনার কি এমন সমস্যা যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ফোনও ধরেন না? তখন মুখ্য সচিব দুষ্মন্ত নাড়িওয়ালা বলেন, আমার কাছে বিকেলের পরে কোনো ফোন আসেনি। তখন বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, মুখ্য সচিবের ফোন এতটাই সুরক্ষিত যে রাজ্যের প্রধান বিচারপতি ফোনে পাননি। মুখ্য সচিব বলেন, 1 এপ্রিল দিল্লি এসেছিলাম, দুপুর 2টো থেকে 4টে পর্যন্ত বিমানে ছিলাম, আমাকে ক্ষমা করুন। তখন বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে ক্ষমা চান। এই সময় প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, বিচারপতিরা আপনার এবং আপনার অধস্তনদের উপর ভরসা করেছিলেন, আপনারা চূড়ান্ত ব্যর্থ। আমরা আর কোনো অ্যাকশন প্রপোজ করছি না। আমরা মুখ্য সচিব, ডিজি এবং সব প্রশাসনিক আধিকারিককে নির্দেশ দিচ্ছি, এসআইআর শেষ না হওয়া পর্যন্ত বিচারপতিদের সব রকম সহযোগিতা করতে হবে। সচিবালয়েও রাজনীতি জড়িত বলে মনে হচ্ছে। শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, ডিএম এবং এসপিদের যখন রেজিস্ট্রার ফোন করেন তখন তারা বলেছিলেন, বলুন আমরা কি করব। প্রধান বিচারপতি বলেন, বুধবার দুপুর 3:30 ঘেরাও শুরু হয়। রাত 11:30টায় প্রধান বিচারপতির বাড়িতে যান ডিজি। মুখ্য সচিবের উদ্দেশ্যে বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি হস্তক্ষেপ না করলে কি হতো সেদিন বুঝতে পারছেন? প্রধান বিচারপতির মতো ক্ষুদ্র মানুষের জন্য আপনি একটু নিচে নেমে আসুন দয়া করে। এদিন সুপ্রিম কোর্টে মালদার অশান্তির ঘটনায় তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দেয় এনআইএ। তাদের আইনজীবী বলেন, এনআইএ তদন্তের দায়িত্ব নিয়েছে। মোট 3টি এফআইআর হয়েছে, আরও 9টি আলাদা এফআইআর করা হয়েছে, সব মিলিয়ে 12টি এফআইআর। প্রধান বিচারপতি জিজ্ঞাসা করেন, কতজনকে গ্রেফতার করা হয়েছে? এনআইএর আইনজীবী বলেন, 24 জন। সন্দেহভাজন 309 জন, নজরে রয়েছে 432 জন। প্রাথমিক তদন্ত লোকাল পুলিশ করছে। তখন প্রধান বিচারপতি বলেন, আমরা নির্দেশ দেওয়ার পর আপনারা তদন্তের হ্যান্ডওভার নেবেন। এই সময় এনআইএর আইনজীবী বলেন, তাহলে লোকাল পুলিশকে নির্দেশ দিন কেস ডায়েরি হস্তান্তর করার জন্য। প্রধান বিচারপতি বলেন, যেহেতু স্থানীয় পুলিশের বিরুদ্ধে গাফিলতির সিরিয়াস অভিযোগ রয়েছে, তাই আমরা নির্দেশ দিচ্ছি এনআইএ তদন্ত নিজেদের হাতে নিক। এনআইএ চাইলে পরবর্তীকালে আরও এফআইআর করতে পারে। তদন্ত রিপোর্ট কলকাতার এনআইএ কোর্টে সাবমিট করতে হবে। সুপ্রিম কোর্টেও স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে থাকবে এনআইএ। এনআইএর হাতে কেস ডায়েরি তুলে দিতে হবে পুলিশকে। এদিন শুনানির সময় এনআইএর আইনজীবী বলেন, মোফাক্কেরুল ইসলাম এবং শাহজাহান আলী কাদরি যারা মূল চক্রী, তাদের গ্রেফতার করেছে রাজ্য পুলিশ। এদিন প্রধান বিচারপতি নির্দেশ দেন, যে দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং যে সন্দেহভাজনদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে তাদের এনআইএর হাতে তুলে দিতে হবে। নিউজ 18 বাংলা। ছেঁড়া জুতো সেটা পরেই প্র্যাকটিস, আর তাতেই সোনা। আদিবাসীদের নিয়ে খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস, আর সেখানেই সোনা জয় নকশালবাড়ির সঞ্জিতা ওরাওয়ের। ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন,
নকশালবাড়ির সঞ্জিতা স্বপ্ন দেখেছিলেন ছেঁড়া জুতো পরে, ছুটেছিলেন স্বপ্নের পেছনে। সবাইকে পেছনে ফেলে তিনিই জিতেছেন সোনা। সঞ্জিতার স্বপ্ন পূরণ। আদিবাসী ঘরে নিয়ে এসেছেন সোনার মেডেল। এটা ছিল ছত্তিশগড় জগদলপুর মে। আমি 10 কিলোমিটার দৌড়ে আমি প্রথম হয়েছি, গোল্ড মেডেল পেয়েছি। দার্জিলিং এর নকশালবাড়ি, এখানকার হাতিঘিসার মৈরিজাত গ্রামের মেয়ে সঞ্জিতা ওরাও ছত্তিশগড়ে খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসে 10,000 মিটার দৌড়ে সবাইকে পেছনে ফেলে দিয়েছেন। দেশের মধ্যে প্রথম সোনার মেয়ে সঞ্জিতা। এটা ছিল ছত্তিশগড় জগদলপুর মে। আমি 10 কিলোমিটার দৌড়ে আমি প্রথম হয়েছি, গোল্ড মেডেল পেয়েছি। বাবা চা শ্রমিক, প্র্যাকটিস করার জন্য একটা ভালো জুতো কেনার সামর্থ্য নেই। তাতে অবশ্য সঞ্জিতা হার মানেননি। ছেঁড়া জুতো পরেই তিনি দৌড়েছেন স্বপ্নের পেছনে। চা শ্রমিকের ঘরে সঞ্জিতা জ্বেলেছেন সোনালী আলো। এটা জুতা দিয়ে আমি অনেক কম এটা জুতা দিয়ে আমি দৌড়াই। প্র্যাকটিস সময় তো বার করি না, ফাটা জুতা হয়, তার জন্য 3-4টা ম্যাচ খেলছি এই জুতা। আর এটা জুতা পরে আমি ওই যে ছত্তিশগড় জগদলপুর গ্রাউন্ডে আমি এটা জুতা দিয়ে 10,000 কিলোমিটার দৌড়াইলাম, দৌড়ে ফার্স্ট হয়েছি। বাড়ির কাছে মাঠ নেই, সেই বাধাও পেরিয়েছেন সঞ্জিতা। রোজ সাইকেলে করে বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে গিয়েই প্র্যাকটিস করেছেন আদিবাসী এই মেয়ে। বড় মহলের লোক আসছেন, আমাদের সংসদ আসছেন, তখন একটু বলি যে ওদের যদি হেল্প পাওয়া যায়। আমরা তো অনেক গরিব লোক, এখন আমাদের কাজ করতে যাই অনেক দূরে, মজদুরি করি, এই মিস্ত্রি কাজ করি, মিস্ত্রির সাথে লেবার কাজ করি স্যার। তো আমরা যদি সরকার যদি হেল্প দেয় তাহলে আমরাও চাই মেয়েকে আগে নিয়ে যাব। নকশালবাড়ি কলেজে 3য় বর্ষের পড়ুয়া বছর 23-এর সঞ্জিতা 2018 থেকে 300রও বেশি ম্যারাথনে অংশ নিয়েছেন। অনেক প্রতিযোগিতাতেই ফার্স্ট হয়েছেন। স্কুলে পড়ার সময়ে 2বার রাজ্য ও জাতীয় স্তরে ব্রোঞ্জ জিতেছেন। কলেজে 3বার রাজ্য স্তরে সোনা জিতেছেন। আর এবার দেশের মধ্যে প্রথম জাতীয় স্তরের প্রতিযোগিতায় সোনা। সঞ্জিতার পাখির চোখ এবার অলিম্পিক। ইন্টারন্যাশনাল খেলার টার্গেট রয়েছে, আরো অনেকগুলা ন্যাশনাল হয়, ওটাতে যাওয়ার। অলিম্পিক খেলার স্বপ্ন রয়েছে। যদি কিছু হেল্প করে সরকার, আরো ভালো করে প্র্যাকটিস করব, কিছু হেল্প দেয় তো ভালো প্র্যাকটিস হবে। নাহলে তো এখানে যে অবস্থা আছে বাড়ির অনেক, তো অত তো করার পাবো না। খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসে সোনা জয় তার অলিম্পিক যাওয়ার রাস্তাটা কিছুটা হলেও তৈরি করছে বলে সঞ্চিতা জানাচ্ছেন। তবে দারিদ্রতা কাটিয়ে তিনি তার লক্ষ্যে পৌঁছবেন, সেদিকেই তিনি মনস্থির করছেন। নকশালবাড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা।